হ্যালো ভিউয়ার্স, আজকে শুরু করব ক্লাস 12-এর সেমিস্টার 3-র অটোমোবাইল সাবজেক্টের সিলেবাস থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর। আমরা পার্ট 1 ভিডিওতে আলোচনা করেছি থার্ড সেমিস্টারের অটোমোবাইল সাবজেক্টের সিলেবাস। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পার্ট 1-এর ভিডিওটা দেখে নিতে পারো। আজকে আমরা আলোচনা করব যে ভোকেশনাল স্কিলের ইউনিট থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর এবং প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2025-এর নতুন সিলেবাসে কি কি প্রশ্ন এসেছিল, আমরা প্রত্যেক ইউনিটের প্রত্যেক সেশন থেকে আমরা সেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোও দেখব সঙ্গে। চলো শুরু করি। প্রথম ইউনিট আছে সার্ভিস ম্যানুয়াল অ্যান্ড মেটেরিয়াল কনজারভেশন, এবং তার আন্ডারে একটাই সেশন আছে, আমরা আগের দিন বলেছিলাম রিডিং অফ সার্ভিস ম্যানুয়াল। সেখান থেকে কি ধরনের প্রশ্ন হয় আমরা দেখব। তাহলে সরাসরি আমরা প্রশ্নতে চলে যাব। দেখো, সেশন 1-এর একটাই সেশন আছে এই ইউনিটের, সেখান থেকে আমরা কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা সেগুলো দেখব। তাহলে প্রথম প্রশ্ন আছে, দেখো, বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ। প্রথম প্রশ্ন আছে যে মোটরযান চলাচলের জন্য একটি পরিষেবা ম্যানুয়ালের প্রাথমিক উদ্দেশ্য কী? এটা অলরেডি 2025-এ এসেছে। দেখো এখানে লিখে রেখেছি। তাহলে অপশানগুলো দেখো, যে গাড়ির পুনঃবিক্রয় মূল্য নির্ধারণ করতে, মেকানিকদের বিনোদন প্রদানের জন্য, আর মেকানিকদের মেরামত ও রক্ষণাবেক্ষণে সহায়তা করার জন্য, আর ঘ অপশান আছে নতুন গাড়ির মডেলগুলির প্রদর্শনের জন্য। তাহলে সঠিক উত্তর হবে অপশান গ, মেকানিকদের মেরামত ও রক্ষণাবেক্ষণে সহায়তা করার জন্য পরিষেবা ম্যানুয়াল অর্থাৎ সার্ভিস ম্যানুয়াল ব্যবহার করি। 2 নম্বরের প্রশ্ন, সার্ভিস ম্যানুয়ালটি মেকানিকদের একটি যানবাহন সম্পর্কে কী শিখতে সাহায্য করে? এটাও 2025 সালে এসেছে, আগের বছর। অপশানগুলো দেখো, মার্কেটিং কৌশল, ঐতিহাসিক তথ্য, যন্ত্রাংশ তৈরির কৌশল, প্রযুক্তিগত বিবরণ ও সমাবেশ পদ্ধতি। তাহলে 2 নম্বরের সঠিক উত্তর হবে ঘ, প্রযুক্তিগত বিবরণ ও সমাবেশ পদ্ধতি। অপশান এই প্রশ্ন 3, নিম্নলিখিত কোনটি পরিষেবা ম্যানুয়ালের মধ্যে পড়ছে না? এটাও এসেছে 2025 সালের থার্ড সেমিস্টারে। অপশানগুলো দেখো, রক্ষণাবেক্ষণের সময়সূচি, অপশান খ হচ্ছে যানবাহনের রঙের বিকল্প, গ হচ্ছে যন্ত্রাংশ প্রতিস্থাপনের সীমা, আর ঘ হচ্ছে পরীক্ষার পদ্ধতি ও কার্যকারিতা। তাহলে সঠিক উত্তর হবে অপশান ঘ, পরীক্ষার পদ্ধতি ও কার্যকারিতা। এরপরে দেখব 4 নম্বর প্রশ্ন কি আছে। 4 নম্বর প্রশ্ন দেখো, যে আধুনিক অটোমোবাইলের বৈদ্যুতিক উপাদান সম্পর্কে পরিষেবা ম্যানুয়াল কী তথ্য প্রদান করে? সার্ভিস ম্যানুয়াল কী তথ্য প্রদান করে? তাহলে সঠিক উত্তর হবে, অপশানগুলো একবার দেখো, ঐতিহাসিক উপাখ্যান, অপশান খ হচ্ছে রান্নার রেসিপি, অপশান ঘ হচ্ছে ভোল্টেজ, অ্যাম্পারেজ ও প্রতিরোধের রেঞ্জ, আর অপশান ঘ হচ্ছে ফ্যাশন প্রবণতা। তাহলে সঠিক উত্তর হবে অপশান গ, ভোল্টেজ, অ্যাম্পারেজ ও প্রতিরোধের রেঞ্জ। অপশান গ হলো সঠিক উত্তর। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখব, যে সার্ভিস ম্যানুয়াল সাধারণত কোন তথ্য থাকে? সার্ভিস ম্যানুয়ালে সাধারণত কোন তথ্য থাকে? অপশান এ আছে রাইটিং ডায়াগ্রাম, অপশান বি আছে ট্রাভেল শুটিং গাইড, অপশান সি আছে মেনটেন্যান্স প্রসিডিওর, আর অপশান ডি আছে সবগুলো। তাহলে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, উপরের সবগুলোই। রাইটিং ডায়াগ্রাম, ট্রাভেল শুটিং গাইড, মেনটেন্যান্স প্রসিডিওর, এগুলো সবগুলোই হবে। এরপরে যাব 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরের প্রশ্ন আছে ট্রাভেল শুটিং সেকশনের উদ্দেশ্য কী? ট্রাভেল শুটিং সেকশনের উদ্দেশ্য, অপশানগুলো দেখো, যে নতুন যন্ত্র কেনা, অপশান বি আছে ত্রুটি শনাক্ত ও সমাধানের নির্দেশনা দেওয়া, অপশান সি আছে বিক্রয় করা, অপশান ডি আছে ওয়ারেন্টি বাড়ানো। তাহলে 6 নম্বরের সঠিক উত্তর হবে অপশান বি, ত্রুটি শনাক্ত ও সমাধানের নির্দেশনা দেওয়া।
7 নম্বরের প্রশ্ন, টর্ক স্পেসিফিকেশন কেন গুরুত্বপূর্ণ? এ ধরনের যদি প্রশ্ন আসে, দেখো অপশানগুলো দেখো। অপশান এ হচ্ছে রং নির্বাচন করার জন্য, অপশান বি হচ্ছে সঠিক শক্তিতে নাট বল্টু টাইট করার জন্য, অপশান সি হচ্ছে জ্বালানি পরিমাপের জন্য, অপশান ডি হচ্ছে গতি বাড়ানোর জন্য। তাহলে 7-এর সঠিক উত্তর হবে অপশান বি, সঠিক শক্তিতে নাট বল্টু টাইট করার জন্য। এরপরে যাব 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বরের প্রশ্ন আছে, যন্ত্র খুলে কাজ শুরু করার আগে প্রথমে কি করা উচিত? তাহলে অপশানগুলো দেখো, রং করা, না নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করা, না যন্ত্র চালু করা, না স্ক্রু খুলে ফেলা। তাহলে 8-এর সঠিক উত্তর হবে অপশান বি, নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করা। 9 নম্বরের প্রশ্ন, প্রিভেন্টিভ মেনটেন্যান্সের মূল উদ্দেশ্য কী? প্রিভেন্টিভ মেনটেন্যান্সের মূল উদ্দেশ্য, অপশানগুলো অপশান এতে আছে যন্ত্র নষ্ট হওয়ার পরে মেরামত করা, যন্ত্রের ত্রুটি আগেই প্রতিরোধ করা, অপশান সি হচ্ছে যন্ত্র বিক্রি করা, অপশান ডি হচ্ছে যন্ত্র পরিবর্তন করা। তাহলে 9-এর সঠিক উত্তর হবে অপশান বি, যন্ত্রের ত্রুটি আগেই প্রতিরোধ করা হচ্ছে প্রিভেন্টিভ মেনটেন্যান্সের মূল উদ্দেশ্য। এরপরে 10 নম্বরের প্রশ্ন, যে সার্ভিস ম্যানুয়ালে টর্ক স্পেসিফিকেশন কেন দেওয়া হয়? আমরা যে একটু আগে দেখলাম প্রশ্ন, টর্ক স্পেসিফিকেশন, তা টর্ক স্পেসিফিকেশন কেন দেওয়া হয়? তাহলে 10-এর অপশান হচ্ছে রং করার জন্য, না নাট বোল্ট সঠিক টর্কে টাইট দেওয়ার জন্য, না সি আছে ওজন মাপার জন্য, না অপশান ডি হচ্ছে গতি বাড়ানোর জন্য। তাহলে 10-এর সঠিক উত্তর হবে অপশান বি, নাট বোল্ট সঠিক টর্কে টাইট করার জন্য। এরপরে 11 নম্বর প্রশ্ন, সার্ভিস ম্যানুয়ালে এক্সপ্লোডেড ভিউ ডায়াগ্রামের প্রধান উদ্দেশ্য কী? এক্সপ্লোডেড ভিউ ডায়াগ্রাম, তাহলে দেখো অপশানগুলো, অপশান ক আছে গাড়ির রং দেখানো, অপশান খ হচ্ছে যন্ত্রাংশের অবস্থান ও সংযোগ পদ্ধতি দেখানো, অপশান গ হচ্ছে গাড়ির মূল্য নির্ধারণ করা, অপশান ঘ হচ্ছে জ্বালানির ধরন দেখানো। তাহলে 11 সঠিক উত্তর হবে অপশান বি, যন্ত্রাংশের অবস্থান ও সংযোগ পদ্ধতি দেখানো। এরপরে 12 নম্বরের প্রশ্ন, 12 নম্বরের প্রশ্ন আছে যে সার্ভিস ম্যানুয়াল অনুযায়ী যন্ত্রাংশ পরিবর্তনের আগে কি করা উচিত? অপশানগুলো, অপশান ক আছে যে পুরনো যন্ত্রাংশ পরিষ্কার করা, অপশান খ হচ্ছে নির্ধারিত স্পেসিফিকেশন ও পার্ট নাম্বার যাচাই করা, অপশান গ হচ্ছে ব্যাটারি চার্জ করা, অপশান ঘ হচ্ছে টায়ারের চাপ পরীক্ষা করা। তাহলে 12 সঠিক উত্তর হবে অপশান বি, নির্ধারিত স্পেসিফিকেশন ও পার্ট নাম্বার যাচাই করা। এরপরে 13 নম্বরের প্রশ্ন, 13 নম্বরের প্রশ্ন আছে যে সার্ভিস ম্যানুয়ালে ডায়াগনস্টিক ফ্লোচার্টের কাজ কি? তাহলে অপশানগুলো দেখো, গাড়ির রং নির্বাচন করা, অপশান খ হচ্ছে ধাপে ধাপে ত্রুটি শনাক্ত করতে সাহায্য করা, গ হচ্ছে ইঞ্জিনের ওজন নির্ধারণ করা, আর ঘ হচ্ছে জ্বালানি সংরক্ষণ করা। তার সঠিক উত্তর হবে অপশান 13, সঠিক উত্তর হবে অপশান খ, ধাপে ধাপে ত্রুটি শনাক্ত করতে সাহায্য করা হচ্ছে ডায়াগনস্টিক ফ্লোচার্টের কাজ। এরপরে 14 নম্বরের প্রশ্ন, সার্ভিস ম্যানুয়ালে লুব্রিকেশন চার্ট কেন দেওয়া হয়? সার্ভিস ম্যানুয়ালে লুব্রিকেশন চার্ট দেওয়া হয়, অপশানগুলো দেখো, গাড়ির গতি বাড়ানোর জন্য, কোথায় এবং কত পরিমাণ লুব্রিকেন্ট ব্যবহার করতে হবে তা জানানোর জন্য, অপশান গ হচ্ছে ব্যাটারি চার্জ করার জন্য, আর ঘ হচ্ছে টায়ার পরিবর্তনের জন্য। তাহলে 14 সঠিক উত্তর হবে অপশান বি, কোথায় এবং কত পরিমাণ লুব্রিকেন্ট ব্যবহার করতে হবে তা জানানোর জন্য। এরপরের প্রশ্ন 15 নম্বরের প্রশ্ন, দেখো সার্ভিস ম্যানুয়াল অনুসারে মেরামতের পর কোন কাজটি অবশ্যই করতে হয়? অপশান ক গাড়ি ধুয়ে ফেলা, অপশান খ হচ্ছে কাজের কার্যকারিতা পরীক্ষা করা, অপশান গ হচ্ছে রং করা, অপশান ঘ হচ্ছে নম্বর প্লেট পরিবর্তন করা। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি, যে কাজের কার্যকারিতা পরীক্ষা করা, ফাইনাল ইন্সপেকশন বা টেস্ট করা, এটাই হচ্ছে
সার্ভিস ম্যানুয়াল অনুসারে মেরামতের পর এগুলো কাজগুলো অবশ্যই করতে হয়। তাহলে আমরা ইউনিট 1-এর 1 নম্বর সেশন থেকে আমরা 15টা প্রশ্ন দেখলাম। আশা করি তোমাদের থার্ড সেমিস্টারে যে সমস্ত প্রশ্ন আসবে এর মধ্যেই আশা করি আসবে। এরপরে দেখো 2 নম্বর ইউনিট আছে যে সার্ভিসিবিলিটি, রিপ্লেসমেন্ট অর রিপেয়ার অফ ইঞ্জিন কম্পোনেন্টস, অর্থাৎ ইঞ্জিনের উপাদানগুলির পরিষেবাযোগ্যতা, প্রতিস্থাপন বা মেরামত। এই ইউনিট থেকে প্রথম সেশন 6টা সেশন আছে। 6টা সেশনের মধ্যে প্রথম সেশন যেটা আছে সেটা হচ্ছে রিকন্ডিশনিং অফ ভালভ মেকানিজম। এখান থেকেও আগের বছর প্রশ্ন এসেছে এবং আরও কিছু এমসিকিউ প্রশ্ন আমরা এখানে এনেছি। চলো 1 নম্বর প্রশ্ন শুরু করি। 1 নম্বর প্রশ্ন আছে যে নিম্নলিখিত উপাদানগুলোর মধ্যেই কোনটি ইঞ্জিনে গ্যাস বা বাষ্প প্রবাহের সময় ও পরিমাণ নিয়ন্ত্রণ করে? অপশনগুলো দেখো, পিস্টন রিং, রকার আর্ম, ভালভ আর হচ্ছে ক্যাম্পশ্যাফট। তাহলে সঠিক উত্তর হবে অপশন গ, ভালভ। এরপর 2 নম্বরে প্রশ্ন যে ইঞ্জিনের ভালভ প্রক্রিয়া সংকোচন পরিচালনা করার প্রাথমিক কারণ কি? ইঞ্জিনে ভালভ প্রক্রিয়া সংকোচন পরিচালনা করার প্রাথমিক কারণ দেখো অপশনগুলো, জ্বালানি দক্ষতা পরিমাপ করা, অপশন খ হচ্ছে কুল্যান্ট লিক পরীক্ষা করা, অপশন গ হচ্ছে ভালভ লিকেজ মূল্যায়ন করা, আর অপশন ঘ হচ্ছে তেলের চাপ মূল্যায়ন করা। তাহলে 2 এর সঠিক উত্তর হবে গ, অর্থাৎ ভালভ লিকেজ মূল্যায়ন করা। এরপরে 3 নম্বরের প্রশ্ন দেখো, এটা প্রিভিয়াস ইয়ারে এসেছে। প্রশ্ন আছে ওভারহেড ক্যাম্প মেকানিজমে ক্যাম্পশ্যাফটটি কোথায় স্থির করা হয়? দেখো এটা 25 সালের থার্ড সেমিস্টারে এসেছে। তাহলে অপশনগুলো দেখো, ক্র্যাঙ্ককেসে, সিলিন্ডার হেডে, রকার আর্মে না ভালভ গাইডে। তাহলে 3 নম্বরে সঠিক উত্তর হবে অপশন বি, সিলিন্ডার হেডে। ক্যাম্পশ্যাফটটি সিলিন্ডার হেডে স্থির করা হয়। এরপরে 4 নম্বরের প্রশ্ন যে রিকন্ডিশনিংয়ের সময় ভালভ ল্যাপিং অপারেশনের উদ্দেশ্য কী? অপশনগুলো দেখো, ভালভ লিকেজ পরিমাপ করা, ক্ষতিগ্রস্ত ভালভ প্রতিস্থাপন করা, অপশন গ হচ্ছে ভালভ ট্যাপেড ক্লিয়ারেন্স সামঞ্জস্য করা, অপশন ঘ হচ্ছে ভালভ এবং ভালভ সিটের মধ্যে সঠিক সিলিং নিশ্চিত করা। তাহলে 4-এর সঠিক উত্তর হবে অপশন ডি, ভালভ ও ভালভ সিটের মধ্যে সঠিক সিলিং নিশ্চিত করা। এরপরে 5 নম্বরের প্রশ্ন যে ভালভ মেকানিজমের প্রধান কাজ কি? আমরা যে সেশনটাই পড়ছি ভালভ মেকানিজম, তাহলে ভালভ মেকানিজমের প্রধান কাজ কি সেটাও জানতে হবে। তাহলে অপশনগুলো দেখো, জ্বালানি সংরক্ষণ করা, সিলিন্ডারে গ্যাসের প্রবেশ ও নির্গমন নিয়ন্ত্রণ করা, ব্যাটারি চার্জ করা ও ক্লাচ নিয়ন্ত্রণ করা। তাহলে 5-এর সঠিক উত্তর হবে অপশন বি, সিলিন্ডারের গ্যাসের প্রবেশ ও নির্গমন নিয়ন্ত্রণ করা ভালভ মেকানিজমের প্রধান কাজ। এরপরে 6 নম্বরে প্রশ্ন যাব। 6 নম্বরে প্রশ্ন আছে যে কোন যন্ত্রের সাহায্যে ভালভ স্প্রিং খোলা হয়? দেখো অপশনগুলো আছে পুলার, অপশন বি আছে ভালভ স্প্রিং কম্প্রেসর, অপশন সি আছে টর্ক রেঞ্জ, আর ডি আছে ম্যালেট। তাহলে 6-এর সঠিক উত্তর হবে অপশন বি, ভালভ স্প্রিং কম্প্রেসর। এই যন্ত্রের সাহায্যে ভালভ স্প্রিং খোলা হয়। এরপরে 7 নম্বরের প্রশ্ন, ভালভ রিফ্রেশিং করার উদ্দেশ্য কি? আমরা যে রিফ্রেশিং করছি সেই উদ্দেশ্যটা কি? অপশনগুলো আছে ভালভের ওজন বাড়ানো, ভালভের সেটিং সারফেস মসৃণ করা, অপশন সি হচ্ছে ইঞ্জিনের রং পরিবর্তন করা, অপশন ডি হচ্ছে স্প্রিং শক্ত করা। তাহলে 7-এর সঠিক উত্তর হবে অপশন বি, ভালভের সেটিং সারফেস মসৃণ করা। এরপর 8 নম্বরের প্রশ্ন আছে যে ভালভ মেকানিজম থেকে সঠিক সিল ও লিক প্রতিরোধ নিশ্চিত করতে ভালভ সিটে কোন নির্দিষ্ট অপারেশন করা হয়? দেখো এটা 2025 সালে এসছে। অপশনগুলো দেখো, পিস্টন রিং গ্যাপ অ্যাডজাস্টমেন্ট,
অপশান বি আছে কানেক্টিং রড ইন্সপেকশন, অপশান সি হচ্ছে টার্বো চার্জার সার্ভিসিং, অপশান ডি হচ্ছে ভালভ ল্যাপিং। তাহলে 8-এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ভালভ ল্যাপিং। এরপরে 9 নম্বরের প্রশ্ন, ভালভ ল্যাপিং করার সময় কোন পদার্থ ব্যবহার করা হয়? আমরা ল্যাপিং করব, যখন ভালভ ল্যাপিং তখন কোন পদার্থটা ব্যবহার করব? গ্রিজ, না ল্যাপিং কম্পাউন্ড, না ইঞ্জিন অয়েল, না কুল্যান্ট? তাহলে 9-এর সঠিক উত্তর হবে অপশান বি ল্যাপিং কম্পাউন্ড। 10 নম্বরের প্রশ্ন আছে যে ভালভ ক্লিয়ারেন্স বেশি হলে কি হতে পারে? দুটো প্রশ্ন আসতে পারে, ভালভ ক্লিয়ারেন্স বেশি হলে কি হতে পারে আর কম হলে কি হতে পারে। তাহলে এখানে দেওয়া আছে ভালভ ক্লিয়ারেন্স বেশি হলে কি হয়। অপশানগুলো দেখো, ইঞ্জিন নীরবে চলে, আর অপশান বি আছে ট্যাপেটের শব্দ হবে, অপশান সি হচ্ছে ব্যাটারি চার্জ হবে, আর অপশান ডি হচ্ছে জ্বালানি তৈরি হবে। তাহলে 10-এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি ট্যাপেটের শব্দ হবে। যদি ভালভ ক্লিয়ারেন্স বেশি হয় তাহলে ট্যাপেটের শব্দ হয়। ঠিক পরের প্রশ্নটা দেখো যে ভালভ ক্লিয়ারেন্স যদি কম হলে কি সমস্যা হয়? তাহলে 11 সঠিক উত্তর হবে, দেখো ভালভ সম্পূর্ণ বন্ধ হয় না, ইঞ্জিনের ওজন কমে যায়, টায়ার ক্ষয় হয়, আর ব্যাটারি নষ্ট হয়। তাহলে সঠিক উত্তর হবে 11 অপশান এ ভালভ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যদি ভালভ ক্লিয়ারেন্স কম হয়। তাহলে ভালভ সম্পূর্ণ বন্ধ হয় না, ভালভ ক্লিয়ারেন্স যদি কম হয় তাহলে ভালভ সম্পূর্ণ বন্ধ হয় না। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। এরপরে 12 নম্বরের প্রশ্ন যে ভালভ গাইড অতিরিক্ত ক্ষয় হলে কি হতে পারে? অপশানগুলো দেখো, ভালভ ঢিলে হয়ে যাবে এবং তেল খরচ বাড়বে, অপশান বি টায়ারের চাপ কমবে, অপশান সি ক্লাচ স্লিপ করবে, আর অপশান ডি হচ্ছে ব্রেক ফেল করবে। তাহলে 12 সঠিক উত্তর হবে অপশান এ যে ভালভ ঢিলা হয়ে যাবে এবং তেল খরচ বাড়বে। এরপরে 13 নম্বরের প্রশ্ন, ভালভ টাইমিং সঠিক না হলে কি সমস্যা হতে পারে? তাহলে 13 সঠিক উত্তর হবে এখানে অপশান এ ইঞ্জিনের শক্তি কমে যাবে। এরপরে 14 নম্বরের প্রশ্ন আছে যে পুনর্নির্মাণের পর ভালভ মেকানিজমে কোন বিষয়টি অবশ্যই পরীক্ষা করতে হবে? পুনর্নির্মাণের পর ভালভ মেকানিজমে কোন বিষয়টি অবশ্যই পরীক্ষা করতে হবে? অপশানগুলো দেখো, ভালভ ক্লিয়ারেন্স, অপশান বি হচ্ছে টায়ারের চাপ, অপশান সি হচ্ছে হর্নের শব্দ, অপশান ডি হচ্ছে ওয়াইপারের গতি। তাহলে 14 নম্বরের সঠিক উত্তর হবে অপশান এ ভালভ ক্লিয়ারেন্স। এরপরে 15 নম্বরের প্রশ্নটা দেখো কি দেওয়া আছে, ইঞ্জিনের ভালভ বাঁকা হয়েছে কি না তা কিভাবে পরীক্ষা করা হয়? অপশান এ হাত দিয়ে ঘুরিয়ে, অপশান বি হচ্ছে ভি ব্লক ও ডায়াল গেজের সাহায্যে, অপশান সি হচ্ছে স্ক্রুড্রাইভার দিয়ে, অপশান ডি হচ্ছে হাতুড়ি দিয়ে। তাহলে 15 সঠিক উত্তর হবে অপশান বি ভি ব্লক ও ডায়াল গেজের সাহায্যে। তাহলে আমরা ইউনিট 2 এর সেশন 1 থেকে 15টা প্রশ্ন দেখলাম। এরপরে আমরা দেখব সেশন 2তে এমসিকিউগুলো। সেশন 2তে আছে যে রিপ্লেসমেন্ট অফ পিস্টন রিং, অর্থাৎ পিস্টন রিংয়ের প্রতিস্থাপন। এখান থেকে দেখব বহু নির্বাচনী প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে এখান থেকে, একটি অভ্যন্তরীণ দহন ইঞ্জিনে পিস্টন রিংগুলির প্রধান কাজ কি? প্রথম অপশান আছে জ্বালানি দক্ষতা বৃদ্ধি করা, নিষ্কাশন নির্গমন নিয়ন্ত্রণ করা, আর অপশান গ আছে ইঞ্জিনের উপাদানগুলিকে ঠান্ডা করা, অপশান ঘ হচ্ছে দহন চেম্বারটি সিল করা এবং গ্যাস লিকেজ প্রতিরোধ করা। তাহলে একের সঠিক উত্তর হবে অপশান ডি অপশান ঘ হবে সঠিক উত্তর, দহন চেম্বারটি সিল করা এবং গ্যাস লিকেজ প্রতিরোধ করা। এরপরে 2 নম্বরের প্রশ্ন হচ্ছে কোন ধরনের পিস্টন রিং সিলিন্ডার লাইনারের তেল সরবরাহ নিয়ন্ত্রণের জন্য দায়ী? এটা 2025 সালে এসেছে, দেখো এটা সালের কোশ্চেন। তাহলে অপশানগুলো দেখো, কম্প্রেশন রিং, এক্সজস্ট রিং, তেল রিং, পাওয়ার রিং। তাহলে সঠিক উত্তর হবে অপশান গ তেল রিং। 3 নম্বরের প্রশ্ন যে ইঞ্জিনের পিস্টন রিংগুলির ক্ষয়ক্ষতির প্রাথমিক কারণ কি? অপশানগুলো দেখো, ইঞ্জিন চক্রের সময় সিলিন্ডারের বোরের মধ্যে চলাচল, অপর্যাপ্ত শীতলীকরণ, অতিরিক্ত তৈলাক্তকরণ, আর ঘ হচ্ছে অনিয়মিত দহন। তাহলে 3-এর সঠিক উত্তর হবে
অপশন ক ইঞ্জিন চক্রের সময় সিলিন্ডারের বোরের মধ্যে চলাচল। এরপরে 4 নম্বরের প্রশ্ন যে পিস্টন রিংয়ের শেষ ফাঁকটি অর্থাৎ এন্ড গ্যাপ পরিদর্শন করার উদ্দেশ্য কি। তাহলে তোমরা অপশনগুলো দেখে নেবে। 4-এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ পিস্টন রিংয়ের সঠিক সারিবদ্ধকরণ নিশ্চিত করা। এরপরে 5 নম্বরের প্রশ্ন যে পিস্টন রিং পরিবর্তনের প্রধান উদ্দেশ্য কি। পিস্টন রিং পরিবর্তনের প্রধান উদ্দেশ্য দেখো যে অপশনগুলো দেওয়া আছে ইঞ্জিনের ওজন বৃদ্ধি করা, খ হচ্ছে কম্প্রেশন বজায় রাখা ও তেল নিয়ন্ত্রণ করা, গ হচ্ছে জ্বালানি ট্যাঙ্ক পরিষ্কার করা, ঘ হচ্ছে ক্লাচের আয়ু বাড়ানো। তাহলে 5-এর সঠিক উত্তর হবে অপশন খ কম্প্রেশন বজায় রাখা ও তেল নিয়ন্ত্রণ করা। 6 নম্বরের প্রশ্ন পিস্টন রিং খোলার জন্য কোন টুল ব্যবহার করা হয়। ক হচ্ছে প্লায়ার্স, খ হচ্ছে পিস্টন রিং এক্সপ্যান্ডার, আর অপশন গ হচ্ছে স্ক্রুড্রাইভার, অপশন ঘ হচ্ছে হাতুড়ি। তাহলে সঠিক উত্তর হবে 6-এর অপশন খ পিস্টন রিং এক্সপ্যান্ডার। এরপরে 7 নম্বরের প্রশ্ন যে নতুন পিস্টন রিং লাগানোর আগে কি পরীক্ষা করা উচিত। অপশনগুলো দেখো যে ব্যাটারির ভোল্টেজ, খ হচ্ছে রিং এন্ড গ্যাপ, গ হচ্ছে টায়ারের চাপ, আর ঘ হচ্ছে ব্রেক ফ্লুইড। তাহলে 7-এর সঠিক উত্তর হবে অপশন খ রিং এন্ড গ্যাপ। এরপরে 8 নম্বরের প্রশ্ন যে পিস্টন রিংয়ের এন্ড গ্যাপ কোথায় পরীক্ষা করা হয়। তাহলে এর সঠিক উত্তর হবে 8-এর সঠিক উত্তর হবে অপশন খ সিলিন্ডারের ভেতরে। তোমরা অপশনগুলো একটু দেখে নেবে। এরপরে 9 নম্বরের প্রশ্ন পিস্টন রিংয়ের এন্ড গ্যাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়। পিস্টন রিং মাপার জন্য ব্যবহার করা হয় তোমার ফিলার গেজ। এরপরে 10 নম্বরের প্রশ্ন পিস্টন রিং বসানোর সময় রিংয়ের জয়েন্টগুলো কিভাবে রাখা উচিত। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন খ বিভিন্ন দিকে ছড়িয়ে। এরপরে 11 নম্বরের প্রশ্ন যে অয়েল কন্ট্রোল রিংয়ের কাজ কি। অপশনগুলো দেখো জ্বালানি সরবরাহ করা, অপশন খ হচ্ছে অতিরিক্ত লুব্রিকেটিং অয়েল নিয়ন্ত্রণ করা, গ হচ্ছে কুল্যান্ট সব প্রবাহ নিয়ন্ত্রণ করা, ঘ হচ্ছে স্পার্ক তৈরি করা। তাহলে সঠিক উত্তর হবে অপশন খ অতিরিক্ত লুব্রিকেটিং অয়েল নিয়ন্ত্রণ করা। এরপরে 12 নম্বরের প্রশ্ন পিস্টন রিং ভেঙে যাওয়ার একটি সাধারণ কারণ ভুলভাবে ইনস্টল করা, বেশি কুল্যান্ট ব্যবহার করা, গ হচ্ছে কম জ্বালানি, আর ঘ হচ্ছে নতুন স্পার্ক প্লাগ। তাহলে 12 সঠিক উত্তর হচ্ছে ভুলভাবে ইনস্টল করা। 13 নম্বরের প্রশ্ন কম্প্রেশন রিংয়ের প্রধান কাজ কি। অপশনগুলো দেখো তেল ফিল্টার করা, খ হচ্ছে কম্প্রেশন ধরে রাখা ও গ্যাস লিকেজ রোধ করা, গ হচ্ছে কুল্যান্ট প্রবাহ বাড়ানো, ঘ হচ্ছে জ্বালানি মিশ্রণ তৈরি করা। তাহলে 13 সঠিক উত্তর হবে অপশন খ। এরপরে 14 নম্বরের প্রশ্ন পিস্টন রিং পরিবর্তনের পর কোন পরীক্ষা করা উচিত। অপশনগুলো কি আছে হর্ন পরীক্ষা, কম্প্রেশন টেস্ট, আর আছে তোমার হেডলাইট পরীক্ষা, আর ঘ হচ্ছে হুইল অ্যালাইনমেন্ট। তাহলে 14-এর সঠিক উত্তর হবে অপশন খ কম্প্রেশন টেস্ট। এরপরে 15 নম্বরের প্রশ্ন আছে যে পিস্টন রিং সঠিকভাবে বসানো না হলে কি সমস্যা হতে পারে। তাহলে অপশনগুলো দেখো ক আছে ইঞ্জিনের শক্তি কমে যাবে এবং তেল খরচ বাড়বে, অপশন খ হচ্ছে টায়ারের চাপ বেড়ে যাবে, অপশন গ হচ্ছে ব্যাটারি দ্রুত চার্জ হবে, অপশন ঘ হচ্ছে ব্রেকিং উন্নত হবে। তাহলে 15 সঠিক উত্তর হবে অপশন ক ইঞ্জিনের গতি কমে যাবে এবং তেল খরচ বাড়বে। তাহলে আমরা ইউনিট 2 এর দ্বিতীয় নাম্বার সেশন আছে তোমার পিস্টন রিপ্লেসমেন্ট অফ পিস্টন রিং। এখান থেকে আমরা 15টা প্রশ্ন করলাম। তাহলে টোটাল আমরা 3টে সেশন থেকে 45টা প্রশ্ন করলাম। আশা করি ইউনিট 1-এর 1 নাম্বার সেশন এবং ইউনিট 2 এর সেশন 1 এবং সেশন 2 এখান থেকে যে ধরনের প্রশ্ন আসবে তোমরা এর মধ্যেই পাবে। যদি তোমাদের প্রশ্নগুলো ভালো লেগে থাকে
তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এমসিকিউ প্রশ্ন নিয়ে। আজকে এখানেই, ধন্যবাদ।